হে পদ্মাবতী, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। আমি কন্যা কাসাকে দিয়ে থাকা কথাটা রাখতে পারলাম না। এখন যে কি করি। এমন ভাবতে ভাবতে ওখানেই পড়ে যায়। যখন সূর্য অস্ত হলো, বিলুপ্ত পদ্মাবতীর শিলা প্রকট হলো। আমার কি এই ভূতেদের রাস্তাতে এগিয়ে যাওয়া উচিত, না যেই রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় ফিরে যাওয়া উচিত? কন্যাকা সব জানে যে কি করতে হবে, ফেরত যাওয়াটাই ভালো হবে। এমনটা ভেবে ওই শিলাটাকে দড়ি দিয়ে বেঁধে টেনে টেনে নিয়ে যাচ্ছিল। কমলার আত্মা ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। তুমি মৃগাবতীর বলি, তুমি পেছনে ঘোরো বা না ঘোরো, তোমাকে এই জঙ্গলটা পার করতে দেব না। তোমাকে ভূতেদের রাস্তা পার করতে দেব না। খুব তাড়াতাড়ি অসুরেন্দ্র আসবে, তোমাকে আর তোমার জুটিকে, মৃগাবতীকে বলি চড়িয়ে দেবে, ক্রুরিমার শক্তি প্রাপ্ত করে নেবে। আমি আবার নিজের জগতে ফেরত চলে যাব। ভৈরব পদ্মাবতীর শিলাটাকে দড়ি দিয়ে টানতে টানতে ভূতেদের ঘাটির গ্রামে নিয়ে যাচ্ছে। রাত হচ্ছিল, অন্ধকার হয়ে গিয়েছিল, পুরো গ্রাম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। পদ্মাবতীর শিলাটা সোজা কন্যাকার বাড়ি নিয়ে গেল, আর যা কিছু হয়েছিল সব জানালো। আরে এ কি হলো? কিন্তু তুমি বেঁচে গেলে কি করে? তুমি কি পেছনে ঘোরোনি? ওই ভূতটা তোমাকে কিছু করলো না? এই জিনিসটাও তো আমিও বুঝতে পারছি না। আমিও মরলাম, কিন্তু আমি কোনো ভূত দেখতে পারলাম না। যতক্ষণ আমি মরিনি ততক্ষণ একটা মেয়ের মধুর ডাক আমি শুনতে পাচ্ছিলাম, কিন্তু পেছনে মোড়ার পরে একটা ভয়ঙ্কর হাসি শুনতে পেলাম। কোনো ভূত দেখলাম না, কিন্তু কিছু বুঝতে পারছিলাম না যে কি করি। তুমি কিছু করবে বলে এই ভেবে পদ্মাবতীর শিলাটাকে এখানে নিয়ে আসলাম। চাঁদ বেরোচ্ছে, সাত্রিকা পিশাচ ঘুম থেকে উঠবে। চলো এরই মধ্যে শিলাটাকে নিয়ে গিয়ে ওরই গুহায় রেখে আসি। এমনটা বলে ওই শিলাটাকে সত্রিকার গুহায় রেখে আসে। কন্যাকা আর ভৈরব আস্তে করে গিয়ে পাহাড়ের থেকে নিচে নেমে পুরো অন্ধকার হওয়ার আগে নিজেদের বাড়িতে ঢুকে পড়ে। মধ্যরাত্রি হচ্ছিল, সারা গ্রাম নিস্তব্ধ হয়ে গেল। জঙ্গলে কোথাও শেয়াল ডেকে উঠেছিল, আর গাছে কোথাও প্যাঁচার চিৎকার। অন্ধকার আর ভয়ানক লাগছিল। সাত্রিকা পিশাচ গুহাটাকে ছেড়ে বাইরে বেরোনোর সময় পদ্মাবতীর শিলাটাকে দেখে, পদ্মাবতীর শিলা হয়ে গেছে, এটা কি হচ্ছে? কন্যাকা পদ্মাবতীর রক্ষা করার সময় ঘুমিয়ে পড়ল কি? আগে ওকে মেরে খেয়ে ফেলা উচিত। রাগে উড়ে রাস্তায় এসে জোরে আর ভয়ানক চিৎকার করছিল, কন্যাকা বাইরে এসো, আজ তোমার মৃত্যু আমার হাতে, বেরো, বাইরে বেরো। ও ভয়ঙ্কর রূপে চিৎকার করা সত্ত্বেও কন্যাকা ঘরের দৌড় পার না করেও ঘরের মধ্যে রইল। সাত্রিকা পিশাচের চিৎকার সারা গ্রামে শোনা যাচ্ছিল। বেচারি কন্যাকা, আমার জন্য সে বিপদে পড়ল। ওকে যেরম হোক করে বাঁচিয়ে দিয়ে এই গ্রাম থেকে বের করতে হবে। সাত্রিকা পিশাচের ভয়ানক চিৎকার সারা গ্রামে ছড়িয়ে পড়েছে, তাও কেউ একটু আওয়াজ না করে ভয়ে কাঁপছিল। সাত্রিকা পিশাচ গ্রামের মাঝখানে মৃগাপতির শিলার কাছে গিয়ে কুড়িমা গ্রন্থ বার করে। ওই গ্রন্থটাকে পাল্টে দেখছিল। বলির বধূ শিলাতে বদলে গেলে কি করতে হবে, ওই গ্রন্থে এটা কোথাও লেখা ছিল না। তক্ষুনি জাদুই দর্পণ বাইরে বার করে, মায়াবী দর্পণ, পদ্মাবতীর জুটি বর কোথায়? ওর খোঁজ কি পাওয়া গেল? সে এসে গেছে। সে ভূতেদের ঘাটিতে আবার নিজেই এসে গেছে। সে ওই ঘাটিতে শেষ ঘরে আছে। ওর কারণেই পদ্মাবতী শিলারূপে পরিণত হলো। পদ্মাবতীকে বাঁচানোর জন্যে সে ভূতেদের ঘাটি পার করে যাচ্ছিল। কমলার কারণে পদ্মাবতী পাথর হয়ে গেল। আমার আর কন্যাকা ছাড়া গ্রামে কেউ জানে না যে পদ্মাবতী আমার গুহায়। ও কি করে জানলো? তোমার সেবা করে তোমার প্রশংসা পেয়ে তোমার কন্যাকাই ওকে সাহায্য করেছিল এতে। এর চেহারা আমার মৃত নাতনির সাথে মেলে, তাই এতদিন ধরে আমি ওকে কিছু করিনি। ও দিনের বেলায় আমার খিদে মেটাতো, তাই আমার রহস্য আমার নাতনি ভেবে ওকে বলেছিলাম। আমি বুঝতে পারিনি যে ওই আমার পিছনে ছুরি বকবে। একে নরকের যাতনা দিয়ে মারবো। সে জানে যে তুমি ওর সঙ্গে দেখা করলে তুমি ওকে মেরে ফেলবে,
তাই সে ঘরের উঠোন কোনোদিনই পার করে আসবে না। আর তুমি অনুমতি ছাড়া কোনো ঘরের উঠোন পার করে যেতে পারবে না, সেইটা সে জানে। আমি অপেক্ষা করব, এক না একদিন আমি তাকে পাবই। আমি ওর হৃদয় কেটে চোখ বার করে ওর রক্ত খাবো। তার আগে তোমাকে আরেকটা কাজ করতে হবে। সেই ভৈরব না পালিয়ে যায় তার আগে ওকে শিলারূপে পরিণত করো, না হলে সে পালাবে। আগামী 2.5 বছরের মধ্যে আসুরেন্দ্রর কুড়িমা জপ শেষ হয়ে যাবে। কুড়িমা তলোয়ার নিয়ে আসা অবধি পদ্মাবতী আর ভৈরবকে এখানেই থাকতে হবে। তবে সে মৃগাবতীকে ওই দুজন জুড়ির বলি দিয়ে কুড়িমাকে প্রাপ্ত করতে পারবে, না হলে এতদিনের জপ নষ্ট হয়ে যাবে। ওই ভৈরবকে আমি শিলায় কি করে বদলাবো? ও কমলা ভূতকেও ঠকিয়ে গ্রামে চলে এসছে। ভূতেদের হাত থেকে বেঁচে ভূতেদের ঘাঁটি পার করে গ্রামে আসা কোনো বড় কথা নয় ওর জন্যে। ওর পায়ের তলায় বেতালের তিলের কারণে ওকে ভূত পিশাচ প্রেতাত্মা ছুঁতে পারে না, আর ও এই জিনিসটা জানে না। তাহলে কি আমিও ওকে কিছু করতে পারবো না? করতে পারবে না সাত্রিকা, তুমিও একটা পিশাচ। ওকে শিলাতে পরিবর্তন করতে বলছো? ওদিকে কমলা ভূত ওকে কিছু করতে পারিনি, এখানে আমি কিছু করতে পারিনি, তাহলে শিলায় কি করে বদলাবো ওকে? কুড়িমা গ্রন্থের 18তম পাতা খোলো, তুমি সব জানতে পারবে। মায়াবী দর্পণ যেমন বলেছিল কুড়িমা অধ্যায়ে 18তম অধ্যায় বার করে। ও তাহলে নতুন বউয়ের খোঁজে বর মৃগাবতীর গ্রামে আসার সাথে সাথে মন্ত্র দিয়ে বাঁধা যেতে পারে। খুব ভালো, খুব ভালো। এমনটা ভেবে কুড়িমা গ্রন্থের মন্ত্রটা জোরে জোরে পাঠ করছে। चट्टान रूप शव मृत्यु मंत्र मृत्यु मृध्या मात्र सोक्य आज्ञा तंत्र धम ब्रह्म ब्रह्म। ওই মন্ত্রটা নিস্তব্ধ গ্রামে কাঁপিয়ে দিচ্ছিল। ঘরের ভিতর লুকিয়ে থাকা ভৈরব ওই মন্ত্রটার জন্য আস্তে আস্তে করে পা দিয়ে পাথরে বদলে গেল। সূর্যোদয় হচ্ছিল। সাত্রিকা উড়ে আবার নিজের অন্ধকার গুহায় চলে গেল। সকাল হয়ে গেল। কন্যাকা দৌড়ে গিয়ে গ্রামের শেষের ঘরের দরজাটা খুলে দেখে, আমি ভেবেছিলাম এই গ্রামটাকে বাঁচিয়ে এই গ্রাম থেকে আমাদের সবাইকে বাঁচানোর লোক এসেছে, কেউ এও শিলাতে পরিণত হলো। এবার আমাকে কে বাঁচাবে? আমাকে আবার নিজের ঘরে কয়েদি হয়ে থাকতে হবে, যাতে সাত্রিকা পিশাচ আমাকে খুঁজতে না পারে। যদি আমি দরজাটা পার করি ওর হাতে মরে যাব। এই জন্মে আমাদের কেউ বাঁচাতে আসবে কিনা ভগবানই জানে। আরো 2 বছর পেরিয়ে গেল। ওদিকে অসুরেন্দ্রর কুড়িমা জাপ শেষ হতে শুধু 149 দিন বাকি ছিল। একদিন বিলমপুরে গীতাঞ্জলি বাগানে একলাই বসেছিল। ভীমাশঙ্কর এলো। গীতাঞ্জলি, আমি তোমাকে অনেকদিন ধরে একটা কথা বলতে চাইতাম। আমি ছোটবেলার থেকেই তোমাকে ভালোবাসি, আর তুমিও যদি আমাকে ভালোবাসো তাহলে আমরা একে অপরকে বিয়ে করতে পারি। আমিও তোমাকে পছন্দ করি, কিন্তু আমার বিয়ে তার সাথেই হবে যাকে আমার বাবা মা আর বড় ভাই ঠিক করবে। এইটা যথেষ্ট গীতাঞ্জলি, বাকি আমার সব বাবা দেখে নিতে পারবেন। আমার বাবা তোমার মা বাবা আর বড় ভাইকে নিশ্চয়ই বুঝিয়ে নেবে। ওনার জীবনের একটাই লক্ষ্য তোমার ঘরের আমাকে জামাই করার। কি জীবনের লক্ষ্য? হ্যাঁ, আমার বাবা অতটা সরল আর ভালো মানুষ নয় যতটা ভাবো। ভীমাশঙ্কর বলল যে উদয়প্রকাশ গ্রামে কি কারণে এসেছিল। ও সুভদ্রাকে কথার জালে ফাঁসিয়ে ভৈরবকে ওর বাবার হাতেই দণ্ডিত করার সব কথা জানালো। আমি অনেকবার তোমাকে আমার বাবার বিষয়ে বলার চেষ্টা করলাম, কিন্তু পারিনি, কারণ আমি ওনাকে ভয় পেতাম। এখন যখন তুমিও বললে যে তুমি আমাকে ভালোবাসো, তো এই জিনিসটা আমি মনের মধ্যে লুকিয়ে তোমার চোখে চোখ মিলিয়ে আমি এই কথাটা বলতে পারবো না। তাই আমি তোমাকে বাবার সব ষড়যন্ত্রের ব্যাপারে বললাম। এখন আমার মনটা একটু হালকা হলো, কিন্তু তোমার জন্য আমার প্রেম সত্যি। তোমার বিশ্বস্ততা, তোমার ভালো মন দেখে তোমার জন্য আমার প্রেম 2 গুণ বেড়ে গেছে ভীমারাও। কিন্তু আমার বড় ভাইকে তোমার বাবার কথা জানাতে হবে। বলো গীতাঞ্জলি, কারণ জমিদার মশাই জানা উচিত যে আমার বাবা কতটা খারাপ লোক। আমার বাবার কারণেই তোমার বড় ভাই ভৈরবের মৃত্যু হয়ে গেল। আমার বাবা উদয়প্রকাশের এইটা শাস্তি পাওয়াই উচিত। আমার দাদু শত্রুঘ্ন নিশ্চয় খুশি হবে। গীতাঞ্জলি যশবন্ত গিয়ে মা সুভদ্রাকে সবকিছু বিস্তারিতভাবে জানালো।
মা, ছোটবেলার থেকে আপনি দাদা ভৈরবকে খুব ভুল বুঝেছিলেন। আপনি উদয়প্রকাশের কথা শুনে বড় ভাইয়ের মৃত্যুর কারক হয়ে গেলেন। আমি এতদিন ধরে ওই উদয়প্রকাশ যা যা বলেছিল সবকিছু বিশ্বাস করছিলাম। স্বার্থের চোটে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। ছোটবেলার থেকে এত অভাব দেখেছি। যখন আমার পরিচয় জমিদার বাবুর সাথে হলো, আমার কাছে উনি বিয়ের প্রস্তাব রাখেন যখন, আমি নিজের ভাগ্যকে বিশ্বাস করতে পারলাম না। আমি ভয় পেয়ে গেছিলাম আমাকে বোধহয় দাসী বানিয়ে রাখবে। তাই আমার পেটের থেকে জন্মা তোমাদের দুজনকেই সম্পত্তির উত্তরাধিকারী বানাতে বললাম। বেচারা ভৈরবের মৃত্যুর কারণ হলাম। তোমরা দুজনে গিয়ে বাবাকে এইসব কথা বলে দাও। আমাকে সাজা দিলে আমি খুশি খুশি নেব। বাবার আগে দিওয়ান মশাই শত্রুঘ্নকে এই বিষয়তে বলা উচিত। আসলে উদয়প্রকাশ ওনারই তো ছেলে না। যশবন্ত দিওয়ানজিকে ডেকে ওনাকে বিস্তারিতভাবে এসব বলল, যেসব ভীমাশঙ্কর গীতাঞ্জলিকে বলেছিল। আমি আমার ছেলের বদমাশি জানি, কিন্তু তার মনে এত বড় ষড়যন্ত্র ছিল এই জিনিসটা আমি জানতাম না। ভয় পাবেন না, ভৈরব মরেনি, আমি ভৈরবকে বাঁচিয়ে নিয়েছি। কি, আমার বড় ভাই মরেনি? আপনি আমার বড় ভাইকে বাঁচিয়েছেন সত্যিতে? হ্যাঁ বাবা, আমি তোমার বড় ভাইয়ের ব্যাপারে ছোটবেলার থেকেই জানি। সে নিজের বোন, ভাই আর ছোট মাকে কোনোদিন মারার ব্যাপারে ভাববে না। দরকার হলে তোমাদের জন্য নিজের প্রাণও দিয়ে দিতে পারে সেই ছেলে। আমি নিজের বড় ভাইয়ের ব্যাপারে জানি দিওয়ান মশাই, কিন্তু আমি যখন গ্রামে ছিলাম না তখন বাবা ওকে শাস্তি দিয়েছিল। যদি ওই সময় থাকতাম সবার সঙ্গে লড়াই করে, আমি বড় ভাইকে নিশ্চয়ই বাঁচাতাম। আমার বড় ভাই এখন কোথায়? এই ব্যাপারে তো আমিও জানি না। গ্রামে ফিরে আসার আগে ওকে একটা অধিকারী হয়ে ফিরতে হবে। তার খোঁজে সে জঙ্গলে চলে গেল। আমার জানা নেই যে সে কোথায়। আমার জন্য ভৈরব মৃত্যুর মুখে পড়ে গেছে, কিন্তু ঠাকুরের দয়ায়, আপনার দয়ায় ভৈরবের কিছু হয়নি। কিন্তু আমার সাজা পাওয়া উচিত। দেখি আমার ভুলকে জমিদারবাবু কি সাজা দেয়। চলুন, যা হয়েছে ওনাকেও জানাই। না, এখন নয়। সময় আসলে আমরা জমিদার মশাইকে সব জিনিস সত্যি বলবো, কিন্তু আগে ভৈরবকে খুঁজে নিয়ে আসা দরকার। কিন্তু এই জিনিসটা আমাদের মধ্যেই থাকা উচিত। আমার ছেলে উদয়প্রকাশ যদি এটা জেনে গেল যে আমরা সব কিছু জানি, তাহলেও নতুন ষড়যন্ত্র করবে। হ্যাঁ, আগে দাদাকে খুঁজতে হবে। আমি এক্ষুনি বের হই। এতটুকু বলে ও হড়বড়ি করে ঘোড়া নিয়ে জঙ্গলের দিকে চলে গেল। এইভাবে জঙ্গলের মধ্যে যশবন্ত সব জায়গা, কোনা, গাছপালা সব খুঁজলো। বড় দাদার জন্য খুঁজে বেড়াচ্ছিল। একদিনও মহুয়া গ্রামের পাশ দিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল। দুটো পাহাড়ের মাঝখানে একটা পুল, একটা প্রাচীন কাঠের পুল। এই পুলের উপরে ঘোড়া নিয়ে যাওয়া ঠিক নয়। এটা খুবই দুর্বল। আমার ভার নিতে পারবে কিনা ঠিক নেই। তার মধ্যে ঘোড়া নিয়ে যাওয়া খুবই বিপজ্জনক। এমনটা ভেবে ঘোড়াটাকে একটা গাছের সাথে বেঁধে দিল আর আস্তে আস্তে করে পুলের উপর দিয়ে হেঁটে যাচ্ছিল। যশবন্তের পাটা পুলের পচে যাওয়া কাঠের মধ্যে ফেসে গেল। যতই চেষ্টা করলো, ও পাটাকে বার করতে পারল না। পুলের থেকে উল্টো ঝুলেছিল। যদি কাঠটা ভেঙে যেত, সোজা ঘাটির মধ্যে পড়ে যাবে। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! ওই জঙ্গলে টিকটিকি ভূতের ভাই একটা পুকুরের কাছে খেলছিল। টিকটিকি ভূত অদৃশ্য রূপে ভাইয়ের রক্ষা করছিল। এই চিৎকারগুলো টিকটিকি কানে গেল। তখনই ওর ভাইটাকে বাড়িতে ছেড়ে তাড়াতাড়ি উড়ে গেল আর চিৎকার যেদিক থেকে আসছিল ওখানে নেমে পড়ল। যদি আর এক পলকের দেরি হতো, যশবন্ত ঘাটির মধ্যে পড়ে গিয়ে মাথা ফেটে মরে যেত। টিকটিকি ভূত যশবন্তকে বাঁচিয়ে পাহাড়ের চূড়োয় পৌঁছে দেয়। যশবন্ত টিকটিকি ভূতকে সবকিছু বিস্তারিতভাবে জানায় যে ও কে আর ওকে ওখানে কিভাবে আসতে হয়েছে। হ্যাঁ, তো নিজের বড় ভাইকে খুঁজতে বের হয়েছ? জানা নেই দুই ভাইয়ের সম্বন্ধতে যদি আমি প্রেম দেখতে পাই আমার খুব ভালো লাগে। হ্যাঁ ভাই, আমি তোমাকে নিশ্চয় সাহায্য করব। এমন বলে যশবন্তকে নিয়ে মহুয়ার জন্য বেরিয়ে পড়ল। ওইদিকে মন্ত্রজানা কাকি নিজের জাপটা শেষ করে
বেতাল যজ্ঞের ব্যবস্থা করছিল। টিকটিকি ভূত যশবন্তের কথা মন্ত্রজানা কাকিকে জানালো। আমি খুবই একটা খারাপ শক্তির সাথে কাজ শেষ করছি, কিন্তু তোমার সাহায্য নিশ্চয়ই করতে হবে, কারণ তুমি বলছো তুমি তোমার বড় দাদার জন্য এসেছো। এমন বলে মায়াবী দর্পণে ওর বড় ভাইয়ের নাম আর গ্রাম বলে গাবরাজামানজু, মায়াবী দর্পণ আমাকে বলো যে ভৈরব কোথায়। মায়াবী দর্পণ পুরো কালো, এমন জায়গায় যেখানে মায়াবী দর্পণও পৌঁছাতে পারবে না। তো কি আমার দাদার প্রাণে কোনো বিপদ আছে নাকি? যদিও মরে গিয়ে থাকে তাহলে ওর আত্মাটাকে দেখা যেত, এর মধ্যে দেখা যাচ্ছে না, তার মধ্যে ও মরেনি, তার মানে ও কোনো বিপদে রয়েছে। ওর মা বাবার নাম কি? দেবেন্দ্র রাজেশ্বরী। মায়াবী দর্পণ, দেবেন্দ্র রাজেশ্বরীর ছেলে কোথায় আছে দেখাও, এই পৃথিবীর উপরে যে কোনো রূপে আছে দেখাও। এমন বলার সাথে সাথে মায়াবী দর্পণে শিলা রূপে থাকা ভৈরবকে দেখা গেল, কিন্তু এটা বোঝা গেল না যে ভৈরব কোথায়। দেবেন্দ্র রাজেশ্বরীর ছেলে ভৈরব, ওই জমিদার দেবেন্দ্রর ছেলেই কি তোমার বড় ভাই? দেবেন্দ্র মশাইয়ের প্রথম স্ত্রী রাজেশ্বরীর বড় ছেলে হলো আমার দাদা। যেদিন আমার বড় ভাই জন্ম নিল সেদিনে প্রসর্বর কারণে বড় মায়ের মৃত্যু হয়। কিছু বছর পরে আমার বাবা সুভদ্রা নামের এক মহিলার সঙ্গে বিয়ে করেন। আমরা ওনারই সন্তান, আমি আর আমার বোন গীতাঞ্জলি। আমি রাজেশ্বরীকে খুব ভালোভাবে জানি। আমি রাজেশ্বরীকে তার মরার আগে ওকে আহ্বান করে থাকা ভূতকে ছাড়িয়েছিলাম। তোমার বড় ভাই জীবিত, কিন্তু ও একটা শিলা রূপে আছে। ওই শিলাটার খোঁজ পাওয়ার পরে নিশ্চিত রূপে আমি তোমার বড় ভাইকে বাঁচাতে পারবো, কিন্তু আমি বললাম না, অনেক বড় বিপদ আসছে। আমি ওটাকে থামানোর কাজে রয়েছি, তাই তুমি আর টিকটিকি ভূত একদিকে যাও, লোকি অন্যদিকে যাবে। আমি বেড়াল ভূত আর নাটা ভূতকেও অন্য অন্য দিশায় পাঠাবো। তোমার বড় ভাইয়ের শিলাকে পেলে এদিকে নিয়ে এসো, বাকি আমি দেখে নেব। এমনটা বলে মন্ত্রজানা কাকি বেড়াল ভূত, নাটা ভূত আর লোকিকে ডেকে যা কিছু হয়েছিল ওদেরকে সবকিছু জানিয়ে কাকে কোন দিকে গিয়ে খুঁজতে হবে সেটা জানালো। টিকটিকি ভূত যশবন্তপুরের দিকে দৌড়াচ্ছে। बम बगीनी बगूते बम बजीरे, हम हिरनी किरते कदा कजीरे, उड़ते मिरते बम बुस्वाहा, उड़ते मिरते हम हुस्वाहा। Ajumba ajumba, jambare jambu ajumba, jamat pe ajumba, kambara kambu ajumba, abreka pabreka ham pat swaha, pata pat swaha। মন্ত্রজানা কাকি বেতাল যজ্ঞের ব্যবস্থা করছে। মা, আমার অনেক সময় ধরে একটা প্রশ্ন আছে, জিজ্ঞেস করি কি? জিজ্ঞেস করো লোকি। আমাদের বেতালে এত শক্তি নেই না, কিন্তু কখনো কখনো জপ করলে কিংবা হোমে বলি দিলে বেতাল এসে আমাদেরকে সাহায্য করে দিয়ে যায়, কিন্তু যখন আমরা ডাকি তখন সে আমাদেরকে সাহায্য করে না কেন? মানুষ ভোজন করে ঊর্জা পায়, না খেলে তার পরের দিনে খুব শক্তিহীন হয়ে যায়। তাই বেতালের জন্য ঊর্জা হচ্ছে আমাদের জপ, মন্ত্রভ্যাস আর রক্ত বলি এই দিয়ে আসে। বেতাল ওই শক্তিটা পেলে আমাদের সাহায্য করবে। ব্রহ্মাণ্ডে কোনো শক্তি শাশ্বত নয়, ওটা বেতাল শক্তি হোক কিংবা পাতাল শক্তি। ও, তো আমাদের মন্ত্রতে এত রহস্য। ঠিক আছে, আমি আসি। এতটুকু বলে লোকি একদিকে উড়ে গেল। চারজনে চারিদিকে অনেক দিন ধরে খোঁজ খবর করছিল। মন্ত্রজানা কাকি বেতাল যজ্ঞ পুরো করে তার মধ্যে থাকা মৃত কাগের অন্তিম সংস্কার করে। বেতালের চেহারা কালো ধোঁয়ার রূপে দেখা যাচ্ছিল। কুড়িমা শক্তি মৃগাবতীর দখলে আছে। মৃগাবতী রবিবার অমাবস্যা মাঝরাতে 12:02 জন্ম নিয়ে থাকা জোড়াকে নিজের সামনে ওদের বিয়ে দিয়ে 11 বছর 20 বার জাপ করে প্রাপ্ত করে থাকা। কুড়িমা তলবার দিয়ে সেই জোড়াকে মৃগাবতীর সামনে বলি দিলে তার কুড়িমা শক্তি প্রাপ্ত হবে। ওই জোড়াকে খুঁজে বের করো। এটা বলার সাথে সাথে বেতালের আওয়াজ অন্তর্ধান হয়ে গেল। লোকি যে ভৈরব শিলার জন্য পশ্চিমের দিকে উড়ে যাচ্ছিল,
রামপুরার ঘোষণা শুনতে পেল। ওইটা শুনে ও সেই গ্রামে নেমে খোঁজ খবর করলো। শোনো, সবাই মন দিয়ে শোনো। রামপুরা গ্রামের জমিদার গজানন দাসের একমাত্র মেয়ে পদ্মাবতীকে কোনো পিশাচ উঠিয়ে নিয়ে গেছে। খুঁজে থাকা লোককে ভালো পুরস্কার দেওয়া হবে এবং পদ্মাবতীকে বাঁচিয়ে নিয়ে এসে থাকা লোককে মালকিনের সঙ্গে বিয়ে দেওয়া হবে আর জমিদার ঘরের উত্তরাধিকারী ঘোষিত করা হবে। প্রাহুসার, প্রাহুসার। গজানন দাসের এই প্রচার শুনে আমি আসলাম। আমি যা করতে পারবো সেটা করব, কিন্তু আমার কিছু জিনিস জানার খুব দরকার। আপনার কি সেই দিন মনে আছে যেদিনকে আপনার মেয়েকে উঠিয়ে নিয়ে যাওয়া হয়েছিল? ওর ব্যবহার করা কোনো কাপড় জামা আছে কি? তার সঙ্গে ওর জন্মতিথি, এগুলো সব আপনি কি বলতে পারবেন? গজানন দাসের থেকে পদ্মাবতীর বিষয়ে সবকিছু জেনে পদ্মাবতী যে কাপড়গুলো পরতো সেগুলো নিয়ে মহুয়ায় ফেরত এলো। কাকি লক্ষ্মীকে দেখেই মন্ত্র জানা কাকি, লক্ষ্মী বাবা বেতাল বলো, আমি অষ্টনেত্রকে দেখলাম। এটা খারাপ লোকের হাতে পড়ে গেলে খুব খারাপ হবে, মানবতাকে কেউ বাঁচাতে পারবে না। বেতাল যা কিছু বলল লক্ষ্মীকে সব জানালো। রবিবার অমাবস্যার মাঝরাতে 12:02-তে মায়ের মৃত্যুতে জন্মে থাকা। মা, যখন আমি পশ্চিমের দিক থেকে ভৈরবশিলার খোঁজে যাচ্ছিলাম, তখন আমার এই নক্ষত্র আর জন্মতিথিতে জন্ম নিয়ে থাকা একটা মেয়ের বিষয়ে জানতে পেরেছিলাম। রামপুরাতে গজানন দাস যা কিছু বলেছিল লক্ষ্মীকে, সে সব কিছু কাকিকে জানালো। সাথে সাথে কাকি পদ্মাবতীর জন্মের তিথি, পদ্মাবতীর মা বাবার বিবরণে, মায়াবী দর্পণ দেখাও, পদ্মাবতী কোথায় আছে দেখাও। পদ্মাবতীও শিলারূপে রয়েছে, এর মানে কিছু তো একটা হচ্ছে। লোকি, তুমিও বিলমপুর যাও, ওটা ভৈরবের জন্মস্থান। ভৈরবের ছোট মা সুভদ্রার থেকে ভৈরবের জন্মতিথি আর সময় জিজ্ঞেস করো, সাথে সাথে এসো। ঠিক আছে মা। এটা বলে লোকি ওখান থেকে উড়ে গেল আর বিলমপুরের দিকে চলে গেল। সুভদ্রা অনুসূয়া কাকিরকে জিজ্ঞেস করে লোকি যে বিবরণটা চেয়েছিল সেটা লোকিকে জানালো। তার মানে পদ্মাবতীর জন্ম নক্ষত্র আর তিথি আর ভৈরবের নক্ষত্র আর তিথি একই। তার মানে এদের দুজনের বলি মৃগাবতীকে দেওয়া হবে। এদেরকে আমাদেরকে বাঁচাতেই হবে। হ্যাঁ, এরমটা ভেবে ওখান থেকে উড়তে উড়তে মহুয়ায় এসে মন্ত্রজানা কাকিকে ভৈরবের জন্মের সময়, দিন আর তিথির ব্যাপারে বিস্তারিতভাবে জানায়। আজ থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে। এই কথাটা নিশাচর আর জনমদগ্গির কাছে পৌঁছাতে হবে। চলো নিশাচরের কাছে যাই। হঠাৎ ঘুমিয়ে এসে ওপরে লাফানোর সাথে সাথে পড়ে যায় আর যশবন্ত টিকটিকি ভূতের কাছ থেকে পড়ে যায়। যশবন্ত জলের মধ্যে ডুবে গেল। টিকটিকি ভূত নিজের পুরো শক্তি লাগিয়ে ওকে বাঁচানোর চেষ্টা করলো, কিন্তু যশবন্তকে কোথাও পেল না। টিকটিকি ভূত জলের থেকে বাইরে বেরিয়ে আসলো। হ্যাঁ ঠাকুর, কি হলো এই যশবন্তের? এর তো সবও পাওয়া গেল না। নিচের দিকে দেখলে এতগুলো কুমির আছে,
যদি একে কুমির খেয়ে থাকতো তাহলে তো রক্ত মাংস এগুলো সব তো ভেসে উঠতো। জলে তো একটু রক্তের ফোঁটা নেই। যশবন্তের ব্যাপারে কিছু জানা নেই। এখন মন্ত্র কাকিকে বলবোটা কি?